সপ্তম শ্রেণীর ইতিহাসের যে পাঠ্য বইটি আছে সেটার সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকে 113 নম্বর পেজের থেকে। প্রথম কোশ্চেন, সুলতানি ও মুঘল যুগে কারা দেশ শাসন করতেন? উত্তর, সুলতান, বাদশাহ, রাজা, উজিররা দেশ শাসন করতেন। 2. সুলতানি ও মুঘল যুগে দেশের বেশিরভাগ মানুষ কোথায় বসবাস করতেন? উত্তর, গ্রামে। 3. সুলতানি ও মুঘল যুগে কোন কোন ফল, সবজি এবং শস্যের চাষ সবচেয়ে বেশি হতো? উত্তর, সুলতানি ও মুঘল যুগের গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে আমের সবচেয়ে বেশি চাহিদা ছিল। আঙ্গুর, খেজুর, জাম, কলা, কাঁঠাল, নারকেল প্রভৃতি ফলের চাষও হতো। শস্যের মধ্যে ধান, গম, যব, ডাল, সর্ষে প্রভৃতি চাষ হতো। সবজির মধ্যে লঙ্কা, আদা, নানা ধরনের মশলা, নানা ধরনের শাক, পটল, বেগুন প্রভৃতি ফলন হতো। 5. সুলতানি ও মুঘল যুগে সাধারণ লোকেদের জীবনযাত্রা কেমন ছিল তা আলোচনা করো। উত্তর, সুলতানি ও মুঘল যুগের সাধারণ মানুষের জীবনযাত্রার সম্পর্কে জানা যায়। 1. বাসস্থান। দেশের বেশিরভাগ মানুষই গ্রামে বসবাস করতেন। তারা চাষবাস করে জীবন কাটাতো জঙ্গলে। তাদের থাকার জন্য গাছের গুঁড়ি, ছাল তুলে তারা মাথার গুজাবার ঠাঁই করে নিত। 2 নম্বর পয়েন্ট, রাজস্ব। স্থায়ী চাহিদা মেটানোর ছিল চাষের প্রধান কাজ। দেশের শাসকরা চাষের ফসলের একটা মোটা অংশ ভাগ বসাতো। তার বদলে সাধারণ লোকের শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দিত প্রশাসন। 3 নম্বর, ফসল। গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে আমের চাহিদা ছিল সবচেয়ে বেশি। আঙ্গুর, খেজুর, জাম, কলা, কাঁঠাল, নারকেল প্রভৃতি ফলেরও চাষ হতো। নানা রকম ফুল, চন্দন কাঠ, ঘৃতকুমারী এবং উদ্ভিদ ভারতে হতো। লঙ্কা, আদা এবং অন্যান্য মশলারও চাষ হতো। আর ছিল নানা গৃহপালিত পশু পাখি। 4 নম্বর পয়েন্ট, শিল্প। কৃষি পণ্যকে ভিত্তি করে গ্রামের কারিগরি শিল্প চলত। চিনি এবং নানা সুগন্ধি আতর তৈরি শিল্প ছিল বিখ্যাত। এই শিল্পগুলি বংশগত ছিল, তাই পুরনো যন্ত্রপাতি ব্যবহার করেও শিল্পদ্রব্যগুলির মান হতো অসাধারণ। এই সময় চালু শিল্পের মধ্যে বস্ত্রশিল্প, ধাতুর কাজ, পাথরের কাজ, কাগজের শিল্প প্রভৃতি ছিল গুরুত্বপূর্ণ। 5. জিনিসপত্রের দাম। রোজগার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সবসময়ই সমান ছিল না। দেশের দুর্ভিক্ষ বা যুদ্ধ লাগলে খাদ্যশস্য এর দাম বাড়ত। আবার জিনিসপত্রের খুব কম দামের নজির ছিল ইব্রাহিম লোদির রাজত্বকাল। 6 নম্বর পয়েন্ট, সমাজ ও পরিবার। সমাজ ছিল যৌথ পরিবার ভিত্তিক। সমাজে এবং পরিবারের পুরুষদের তুলনায় নারীর স্থান ছিল নিচে। হিন্দু এবং মুসলমান সমাজের ঘোমটা এবং পর্দার প্রচলন ছিল, কিন্তু গরিব কৃষক পরিবারের নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার এবং খামারে পরিশ্রম করতে হতো। সেসব ক্ষেত্রে মহিলাদের পর্দা বা ঘোমটার বিশেষ প্রচলন ছিল না। 7 নম্বর পয়েন্ট, খাদ্য ব্যবস্থা। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে একজন ওলন্দাজ বণিক লিখেছেন যে গরিবেরা মাংসের স্বাদ প্রায় জানতই না। তাদের রোজের খাবার ছিল একঘেয়ে খিচুড়ি। তাই দিয়ে সারাদিনে একবার মাত্র বিকেলবেলায় তারা খালি পেট ভরাট করে। 8 নম্বর পয়েন্ট, পোশাক। পরবার পোশাকও যথেষ্ট ছিল না। একজোড়া খাটিয়া ও রান্নার 1-1খানা বাসনই ছিল তাদের ঘর গৃহস্থালী। বিছানার চাদর ছিল একটি বা বড়জোর 2টি, তাই তারা পেতে সুতো দরকার পড়লে গায়ে দিত। গরমের দিনে তা যথেষ্ট হলেও দারুণ, শীতের তাদের খুবই কষ্ট হতো। তাই সুলতানি ও মুঘল যুগে দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা প্রায় একই রকম রয়ে গেছে। হাড়ভাঙ্গা পরিশ্রম আর অভাবের সংসার। সে যুগে ভারতের গরিব কৃষক, কারিগর, শ্রমিকের জীবন বলতে এতটুকুই। 5. সুলতানি ও মুঘল যুগে শিল্পগুলি কোথায় তৈরি করা হতো? উত্তর, কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধার জন্য নদীর ধারে শিল্পগুলি তৈরি করা হতো। 6. সুলতানি ও মুঘল যুগে শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছিল? উত্তর, বাংলা এবং গুজরাটে। 7. বহললি মুদ্রা কাকে বলে? উত্তর, সুলতান বহলাল লোদির আমলে যে মুদ্রা চালু হয় তাকে বহললি মুদ্রা বলে। 8. গরিবরা মাংসের স্বাদ প্রায় জানতই না, এ কথা কে লিখেছেন? উত্তর, মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে একজন ওলন্দাজ বণিকের এ কথা লিখেছেন। 9. সুলতানি ও মুঘল যুগের একটি জনপ্রিয় খেলার নাম লেখো। উত্তর, কুস্তি। 10. মধ্যযুগের ভারতে জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ড্যাশ। উত্তর কী হবে? ধর্ম। 11. ভক্তিবাদের মূলে কী ছিল? উত্তর, ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। 12. ভক্তিবাদের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ভক্তিবাদের 2টি বৈশিষ্ট্য হলো 1. ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা, আর 2. ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তিকেই প্রাধান্য দেওয়া। 13. ভক্তিবাদের উত্থানের কারণ কী ছিল? উত্তর, ব্রাহ্মণ্য ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম মানুষের জীবন অচল হয়ে পড়েছিল, কারণ এই ধর্মমতগুলি অযথা রীতিনীতির
উপর জোর দিত এবং চূড়ান্তভাবে ও সাংসারিক জীবনযাপন করতে বলতো। এতে না ছিল মানুষের আবেগের জায়গা, না ভালো থাকার চাবিকাঠি। এই পরিস্থিতিতে সহজ সরল সাধারণ মানুষগুলো আকৃষ্ট হয়ে পড়ে ঈশ্বরের প্রতি আরাধনা করতে। এর ফলে তারা আস্তে আস্তে ভক্তিবাদের পথকে বেছে নেয়। 14. অলভার এবং নায়নার সাধকরা কোন ভাষায় ঈশ্বরের প্রতি ভালোবাসা জানায়? উত্তর সরল সোজা তামিল ভাষায়। 15. মধ্যযুগের ভারতে কারা ভক্তিবাদের প্রচার শুরু করেন? উত্তর খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকের নামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, রামানন্দ, কবির, নানক, শঙ্করদেব, চৈতন্যদেব, মীরাবাই প্রমুখ ভক্তিবাদের প্রচার শুরু করেন। 16. টিকা লেখো গুরু নানক। উত্তর গুরু নানক ছিলেন মধ্যযুগের ভক্তি সাধকদের মধ্যে অন্যতম। কোনো রকম ভেদাভেদ না মেনে সমস্ত মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন। তবে তার সময়েই চালু হয় লঙ্গরখানা। সেখানে একসঙ্গে সব ধরনের মানুষরাই খেতে বসত। এটি শিখ গুরুদ্বারে বা ধর্মীয় স্থানে দেখতে পাওয়া যায়। নানক নিজে কোনো ধর্ম প্রতিষ্ঠা করে যাননি, তবে তার দর্শন এবং বাণীর উপর নির্ভর করেই পরবর্তীকালে গড়ে ওঠে শিখ ধর্ম। এই ধর্মে 10 জন গুরুর কথা বলা হয়েছে, যাদের মধ্যে প্রথম ছিলেন গুরু নানক। 17. শিখ ধর্ম কিভাবে গড়ে ওঠে? উত্তর গুরু নানকের দর্শন এবং বাণীর উপর নির্ভর করেই পরবর্তীকালে গড়ে ওঠে শিখ ধর্ম। 18. শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? উত্তর গুরু গ্রন্থ সাহিব। 19. গুরু গ্রন্থ সাহিব কোন লিপিতে লেখা? উত্তর গুরমুখী লিপিতে লেখা। 20. ভক্তি সাধকদের চিন্তাধারার সবার ভক্তি দর্শনের কটি মূল কথা ছিল? উত্তর 2টি। 1. কোনো ভেদাভেদ না করে সব মানুষের কাছে ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়া। 2 নম্বর, সমস্ত আচার ছেড়ে ভগবানকে নিজের মতো করে পাওয়া। 21. টিকা লেখো মীরাবাই। উত্তর মীরাবাই ছিলেন মধ্যযুগের একজন বিশিষ্ট ভক্তি সাধিকা। তার জন্ম 1498 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 1544 খ্রিস্টাব্দে। খ্রিস্টীয় পঞ্চদশ শতকের শেষ দিকে রাজস্থানের একটি ক্ষত্রিয় বংশের জন্ম ও মেওয়ারের শাসককুলে তার বিয়ে হয়। তিনি তার সাধিকা জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন গুজরাটের দ্বারকায়। তিনি কখনোই সাংসারিক বন্ধনের মধ্যে আটকে থাকেননি। মীরাবাই তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর প্রতি একনিষ্ঠ ভক্তিতে। মীরাবাই রচিত 500রও বেশি ভক্তিগীতি ভারতীয় সঙ্গীত এবং সাহিত্যের এক অমূল্য সম্পদ। 22. মীরাবাই তার সাধিকা জীবন কাটিয়েছিলেন গুজরাটে না রাজস্থানে না পাঞ্জাবে? উত্তর গুজরাটে। 23. মীরাবাই তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন ড্যাশ? উত্তর শ্রীকৃষ্ণ বা গিরিধারীর প্রতি একনিষ্ঠ ভক্তিতে। 24. মীরাবাই কাকে প্রভু বা পতি মনে করতেন? উত্তর গিরিধর গোপাল বা শ্রীকৃষ্ণকে। 25. টিকা লেখো কবির। উত্তর কবির ছিলেন খ্রিস্টীয় পঞ্চদশ ষোড়শ শতকের একজন বিখ্যাত ভক্তি সাধক। তিনি বারাণসীতে এক মুসলিম জোলাহা তাঁতি পরিবারে পালিত হন। কেউ কেউ মনে করেন যে কবির ছিলেন রামানন্দের একজন শিষ্য। ইসলামের একেশ্বরবাদ এর সঙ্গে বৈষ্ণব নাথ যোগী এবং তান্ত্রিক বিশ্বাস এসে মিশেছিল কবিরের ভক্তি চিন্তায়। তার কাছে সব ধর্মই ছিল এক, সব ভগবানই সমান। তাই কবিরের মতে রাম, হরি, গোবিন্দ, আল্লাহ, সাই, সাহিব ইত্যাদি ছিল এক ঈশ্বরের বিভিন্ন নাম। কবির বিশ্বাস করতেন যে মানুষ তার ভক্তি দিয়ে নিজের মনের ঈশ্বর খুঁজে পাবে। তার জন্য মন্দিরে মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাই মূর্তি পুজো বা গঙ্গা স্নান বা নামাজ পড়া তার কাছে ছিল অর্থহীন। ফলে সামাজিক জীবনে কবিরের ভাবনার গুরুত্ব ছিল অপরিসীম। 26. দোহা কাকে বলে? উত্তর কবিরের হিন্দি ভাষায় 2 পংক্তির কবিতাকে বলে দোহা। 27. সুফিদের আবির্ভাব কোথায় হয়? উত্তর মধ্য এশিয়ায়। 28. সুফিবাদ কিভাবে গড়ে ওঠে? উত্তর খ্রিস্টীয় দশম একাদশ শতক থেকে বিভিন্ন ধর্মীয় আইন কানুনের বাইরে বহু মুসলমান ঈশ্বরকে নিজের মতো করে আরাধনা করার পথ খুঁজেছিলেন। সুফি সন্তরা তাদেরকে এই পথ দেখায়। এভাবেই সুফিবাদের আবির্ভাব ঘটে। 29. সুফি কথার অর্থ কী? উত্তর সুফি কথাটি আসে সুফ থেকে, যার অর্থ আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড়। 30. সুফিদের প্রধান 2টি প্রভাবশালী গোষ্ঠীর নাম লেখো। উত্তর এ দেশে মূলত 2টি গোষ্ঠীর সুফিরা ছিল প্রভাবশালী। এক, দিল্লি ও গঙ্গা যমুনা দোয়া অঞ্চলে চিস্তি সুফি থাকত। আর 2 নম্বর সিন্ধু পাঞ্জাব ও মুলতানে সুহরাবর্দিরা সুফিরা। 31. ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর মঈনুদ্দিন চিস্তি। 32. সিলসিলা কাকে বলে? উত্তর সুফিবাদের প্রচারকারী গোষ্ঠীকে সিলসিলা বলা হয়। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে।
থ্যাংক ইউ।